পর রবিবার সন্ধ্যায় পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গত বছর আগস্ট মাসে বীরেন সিং এর বলে দাবি করে 48 মিনিটের একটি অডিও টেপ ফাঁস হওয়ার পর থেকে তার পদত্যাগ নিয়ে চলছিল নানান জল্পনা কল্পনা। তখন বীরেন সিং বলেছিলেন, রিজাইন क्यों करूं, हमने चोरी किया है क्या, স্ক্যান্ডাল किया है क्या। কিন্তু অবশেষে রবিবার রাজ্যপালের হাতে পদত্যাগ পত্র তুলে দিলেন বীরেন সিং। তার পদত্যাগে অকার্যকর হয়ে যাওয়ায় মণিপুর বাজেট অধিবেশন হয়ে যায়, ভয়েড এবং নাল এবং ভয়েড হয়। বাজেট অধিবেশনের প্রথম দিন অর্থাৎ সোমবার অনাস্থা প্রস্তাবের ঘোষণা করেছিল কংগ্রেস, কিন্তু তার আগেই পদত্যাগ করলেন বীরেন সিং। বিজেপির দিল্লি দখলের ঠিক একদিন পরে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ। তবে বীরেন সিং এর পদত্যাগ শুধু মণিপুরের রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। মণিপুর হিংসা শুরু হবার 21 মাস পর কেন পদত্যাগ করলো এন বীরেন সিং? মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য কি, কে বা কারা দায়ী? বীরেন সিং এর পদত্যাগে কি মণিপুরে শান্তি ফিরে আসবে? অশান্ত মণিপুরে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তা কি এবার স্থির হবে? আপাতত মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা বীরেন সিংকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলেও আগামী দিন মণিপুর কি নতুন মুখ্যমন্ত্রী পাবে, নাকি পাবে রাষ্ট্রপতি শাসন? এমন নানান বিষয় নিয়ে একটু গভীরে জানতে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ আগামী দিনে রাজ্যটিতে কি পরিবর্তন নিয়ে আসতে পারে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ তথা দুজন সমাজকর্মী। রয়েছেন ডক্টর সঞ্জয় রায় এবং প্রদীপ্ত রায়। দুজনকে স্বাগত আছে অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছ থেকে শুরু করি যে 3রা মে 2023 মণিপুরে হিংসা শুরু হবার পর 21 মাস পর 9 ফেব্রুয়ারি 2025 কেন পদত্যাগ করলো এন বীরেন সিং? হঠাৎ এমন কি হলো যে পদত্যাগ করতে হলো? মণিপুরের ভায়োলেন্সটা শুরু হয়েছে 23 মে থেকে, 3রা মে 2023 মে মাস থেকে, 3রা মে থেকে শুরু হয়েছে। আসলে এর সূত্রপাত তো আরো আগে থেকেই হয়েছে। 2017-তে যখন বীরেন সিং যখন মন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হলেন, তারপর তিনি কতগুলি ঘোষণা দিয়েছেন, যার মধ্যে 2021 সালে যেটা সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছিল সেটা হচ্ছে ওয়ার অন ড্রাগস। অর্থাৎ মণিপুরে যে ড্রাগ সাম্রাজ্য আছে, ড্রাগের যে চাষবাস আছে, সেটাকে তিনি সমূলে উৎখাত করবেন। তখন থেকে আসলে কনফ্লিক্টের শুরু হয়েছে এবং 2022-এ এই প্রক্রিয়া শুরু হয়েছিল। 2023-এ এথনিক ভায়োলেন্সটা শুরু হয়েছে। কোর্টের একটা রায় হয়েছিল, সেই রায়ে মেইতেইদের অ্যাকচুয়ালি ওই কি বলে জনজাতিভুক্ত করা হয়েছিল, শিডিউল ট্রাইবভুক্ত করা হয়েছিল। সেখান থেকেই অ্যাকচুয়ালি সূত্রপাতটা হয়েছে ভায়োলেন্সের। কিন্তু ভায়োলেন্সের প্রেক্ষাপটটা তার আগে থেকেই তো আছে। সেটা কি ট্রাইব কি মানে অন্তর্ভুক্তি কি করা হয়েছিল না কত করার কোর্টের রায় বেরিয়েছিল? আচ্ছা, হ্যাঁ, রায় বেরিয়েছিল মানে ভেবে দেখার জন্য, মানে প্রপোজ করেছিল কি নাকি? কোর্ট তো হাইকোর্ট তো রায় দিয়েছিল। আচ্ছা, হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে মানে মেইতেইদের জনজাতিভুক্ত মানে শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত করা হোক। আচ্ছা, ঠিক আছে। তো এখন সেটা তো সরকারি প্রক্রিয়া, সেই কার্যকর করা বা না করার ব্যাপারটা। কার্যকর করার আগেই অ্যাকচুয়ালি কুকিদের এবং নাগাদের মধ্যে প্রচন্ড বিক্ষোভ দেখা দিয়েছিল এবং তারপর সেই এথনিক ভায়োলেন্সটা তৈরি হয়েছিল। কিন্তু যেটা এর আগে যেটা হয়েছিল তারও 1 বছর আগে, এই যে ড্রাগের বিরুদ্ধে লড়াই, যুদ্ধ, সেই যুদ্ধ থেকে কিন্তু আসলে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল এবং সেটা যে নিয়ন্ত্রণের বাইরে যাবে সেটা তখন থেকেই বোঝা গেছিল। এবং 2025-এর আজকে ফেব্রুয়ারিতে এসে বীরেন সিং পদত্যাগ করেছেন। প্রাণপণ চেষ্টা করা হয়েছিল বীরেন সিংকে রেখে দেওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি সেটা সম্ভব হয়নি, কারণ তার দলের মধ্যে বিদ্রোহ তৈরি হয়েছিল। এবং সম্ভবত যদি গতকাল যদি অধিবেশন শুরু হতো, আজকেই বোধহয় শুরু হওয়ার কথা ছিল, আজকেই শুরু হওয়ার কথা ছিল, আজকে যদি বিধানসভা অধিবেশন হতো তাহলে অনাস্থা প্রস্তাব হয়তো আনা হতো এবং তাতে হয়তো বীরেন সিং এর সরকার পড়ে যেতে পারত। সেটা এড়ানোর জন্যই আসলে এর আগে তড়িঘড়ি পদত্যাগ করানো হয়েছে। কারণ ইতিমধ্যে যে কুকি যে সম্প্রদায় আছে, কুকিজু, তারা ইতিমধ্যে এগেইনস্টে চলে গেছে। তারপর মেইতেইদের মধ্যে অনেক বিধায়ক বিপক্ষে চলে গেছে, ফলে ক্রমশ বীরেন সিং এর বিপক্ষে চলে গেছে। ফলে
ক্রমশ বীরেন সিং সংখ্যালঘিষ্ঠ হয়ে যাচ্ছিলেন এবং সেই থেকেই দেখা গেছিল যে অনাস্থা প্রস্তাব একটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি করবে, তার জন্য পদত্যাগ করানো হয়েছে। ওকে, তাহলে আমরা আসছি আপনার কাছে আবার। তাহলে এই যে আমরা বীরেন সিং হঠাৎ করে 21 মাস পর, কারণ মণিপুরের হিংসা যেটা 3রা মে 2023 শুরু হয়েছিল, হঠাৎ করে কেন ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2025 সালে এসে বীরেন সিং পদত্যাগ করলেন, এটা নিয়ে কিন্তু এখন জোর চর্চা চলছে যে তাহলে এতদিন আগে কেন নয়, হঠাৎ করে 9 তারিখ কেন, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ কেন, এই সময় এসে কেন, এত দেরিতে কেন? এখন প্রশ্ন হচ্ছে যে নিজের, যেটা প্রদীপ্তদা বলছিলেন যে নিজের দলের ভেতরেই বিরোধ তৈরি হয়েছিল সেখানে জাতিগতভাবে, তো সেখানে এনডিএ জোটের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে এনপিপি সাপোর্ট উইথড্র করেছে এবং এরপর নিজের দলের মধ্যে বিরোধের কারণে প্রদীপ্তদা বলছেন যে এই যে সরকারের প্রতি যে অনাস্থা আনার কথা ছিল তাকে এড়িয়ে যাওয়ার জন্যই, সরকার করে যেতে পারত তার জন্যই এখানে বীরেন সিং পদত্যাগ করলেন। স্যার, আপনার কি মনে হয় এর পেছনে, বীরেন সিং এর এই মুহূর্তে পদত্যাগ করার পেছনে কি কি কারণ আছে বলে আপনার মনে হয়? প্রধান কারণ কি? দেখুন, মিডিয়া থেকে যেটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, আপনি আগের কিছু ক্লু দিচ্ছিলেন, তো বেসিক্যালি সুপ্রিম কোর্টেও আপনি বলছিলেন যে ওই একটা রিপোর্ট চেয়েছিল, সুপ্রিম কোর্টও রিপোর্ট চেয়েছে যে ওই যেটা লিক যেটা হয়েছে, উনি একটা বিবৃতি দিয়েছে অডিও ক্লিপের উপর, একটা তারপর একটা রিপোর্টও একটা মোটামুটিভাবে একটা প্রাইভেট এজেন্সি করেছে, তার মধ্যে দেখাচ্ছে যে ইউটিউবের যে ভয়েস তার সঙ্গে বীরেন সিং এর ভয়েসের প্রায় 93%-এর মতো একটা এগ্রিমেন্ট আছে এবং সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে বেসিক্যালি ইন এ ক্লোজড এনভেলপ, হ্যাঁ, গভর্নমেন্টের কাছে বলেছে যে ওই যে ন্যাশনাল ফরেন্সিক বোধহয় আছে তাদের কাছে রিপোর্ট দেওয়ার জন্য। আর সেকেন্ডত এই আপনার এই পলিটিক্যাল একটা নতুন ডেভেলপমেন্ট যেটা বীরেন সিং এর, কিন্তু এই যে বেসিক্যালি ওনার ঘরের ভিতরে যে প্রবলেমটা, এটা কিন্তু আগেও ছিল, এটা প্রথমবারও ছিল যখন নাকি উনি সিএম হয়েছে, ফার্স্ট টার্মেও ছিল, সেকেন্ড টার্মেও ছিল। সেকেন্ড টার্মে ওনার যারা মূল ছিলেন ওদেরকে অত কিছুটা এবার উনি কন্ট্রোল করে এনেছিলেন, কিন্তু এইবার ওনার যে এখন স্পিকার যিনি এবং সম্ভবত আরডি মিনিস্টার যিনি আছেন, ওনারা একটা নতুন একটা ওরা দে হ্যাভ নিউ মানে গ্রুপ হ্যাজ এমার্জড, স্পিকার সত্যব্রত সিং, হ্যাঁ, এবং 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 আরডি মিনিস্টার এবং খেমচাঁদ সিং হচ্ছে মানে আরডি মিনিস্টার, তারপর আরডি এন্ড পঞ্চায়েত মিনিস্টার, তারা এখন একটা নতুন উইন্ডো খুলেছে, ঠিক আছে, এবং তারাও এক সপ্তাহ আগে যে বীরেন সিং যে গিয়েছিলেন দিল্লি, ওরাও কিন্তু তার আগে ভিজিট করেছিল এবং তারাও হাইকমান্ডকে এবং জেপি নাড্ডা, অমিত শাহ সবাইকে বলেছিল যে বেসিক্যালি উই আর লেফট উইথ নো চয়েস, ঠিক আছে, কারণ কেউ যদি বেসিক্যালি উই ওয়ান্ট এ চেঞ্জ ইন লিডারশিপ। তার মধ্যে যারা নাকি কুকি এমএলএরা ছিল তারাও কিন্তু তার আগেও একবার এই অক্টোবর মাসের দিকে বা নভেম্বর মাসের দিকেও তারাও কিন্তু দিল্লিতে গিয়ে বলে এসেছে লিডারশিপ চেঞ্জ করবার জন্য। তো বেসিক্যালি এবং এটা 21 মাস ধরেই চলছিল। বীরেন সিংকে তো আসলে অনেকটা দিনই সময় দেওয়া হয়েছে। বিজেপি লিডারশিপ মাইট বি থিঙ্কিং দিস ইজ এ রাইট টাইম টু টেক এ রাইট কল, ঠিক আছে। সুতরাং দে পলিটিক্যালি হ্যাজ টেকেন দিস ডিসিশন, কারণ কি এবং আলটিমেটলি যেটা এইবারের বছরের প্রথম দিকেও ডিসেম্বর মাসের শেষের দিকেও তো আবার একটা ঘটনা ঘটে গেল, এটা নাকি বীরেন সিং এবং উনি অ্যাপোলজিও চেয়েছেন, ঠিক আছে, মুখ্যমন্ত্রী। সুতরাং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বীরেন সিংকে যতটা সাপোর্ট দেওয়ার কথা ততটা সাপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করলো, ডিউ টু সাম ইনভিজিবল ফ্যাক্টরস হয়তো সিচুয়েশনটা কন্ট্রোল হচ্ছিল না, ঠিক আছে। তো এখন সেন্ট্রাল লিডারশিপ মাইট বি থিঙ্কিং দিস ইজ এ রাইট টাইম, হ্যাঁ, কারণ কি যাতে কোনো ধরনের কোনো স্লান না আসে বা কিছু যদি মানে 21 মাস ধরে চলছে, 21 মাস ধরে মণিপুরে যে ভাতৃঘাতী দাঙ্গা চলছে এবং সেখানে 250-এর উপর মানুষের মৃত্যু হয়েছে বলা হচ্ছে এবং প্রায় 60,000-এর উপর বেশি মানুষ গৃহহীন এই মুহূর্তে। এখন কথা হচ্ছে যে বীরেন সিং এর পদত্যাগ পলিটিক্যাল অস্থিরতাকে স্থির করবে, পাশাপাশি মণিপুরে যে অস্থিরতা বা যে পরিবেশ, অশান্তির পরিবেশ চলছে প্রত্যেকটা, সেটাকে কতটা এই মুহূর্তে শান্ত করতে পারবে বলে মনে হয়? মানে বীরেন সিং এর পদত্যাগটা কিভাবে ফ্যাক্টর হতে পারে এখানে? রাজনৈতিক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক অস্থিরতা। এবার আসল গল্পটা যেটা
মানে এই যে ইনভিজিবল ফ্যাক্টর যেটা স্যার বললেন না, আসলে সেটা অ্যাপারেন্টলি ইনভিজিবল বাট আসলে মানে ভিজিবল। কীরকম ব্যাপারটা, মণিপুরে যে অর্থনীতি, 27 লক্ষ লোকের যে বসবাস মণিপুরে, সেখানে মোটামুটি 40,000 কোটি টাকার হচ্ছে মানে টোটাল অ্যাসেট মণিপুরের প্রতি বছর, যেটা মানে ন্যাশনাল অ্যাসপেক্টে যেটাকে আমরা জিডিপি বলি। মণিপুরের নিজস্ব যে উৎপাদন সেটা হচ্ছে 40,000 কোটি টাকার, এটা হচ্ছে সরকারি হিসেবে। আর মণিপুরে যে ড্রাগ বাণিজ্য আছে সেটার মোটামুটি ট্রানজাকশন হচ্ছে 70,000 কোটি টাকা। তো মানে মণিপুরের যে সরকারি যে খরচাপাতি আছে, আয় ব্যয় হিসেব আছে, তার থেকে দ্বিগুণের কাছাকাছি হচ্ছে ড্রাগ সাম্রাজ্যের যে অর্থনৈতিক বিচরণ সেটা। এবং এখানে হচ্ছে আসল গল্পটা, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করছে অর্থনৈতিক অস্থিরতা। এখন বীরেন সিং বলেছিলেন যে আমি ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, যে কুকিজো সম্প্রদায় এবং নাগা সম্প্রদায়, এরা বলছে আসলে ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ করছেন না, উনি আসলে বর্তমানে যে বিন্যাসটা আছে ড্রাগ সাম্রাজ্যের সেটাকে উনি পরিবর্তন করতে চাইছেন। এটা ছিল ওদের মূল অভিযোগ যেটা ছিল। এবার ঘটনাটা কি হয়েছিল, যে কোর্টের যে রায় হয়েছিল যে মেইতিরা জনজাতিভুক্ত হবে, ট্রাইবেল শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত, তাতে সমস্যাটা কি? আসল সমস্যা চাকরি বাকরির তো নয়, আসল হচ্ছে যদি ট্রাইবেল হয়ে যায় মেইতিরা, তাহলে পাহাড়ি অঞ্চলে বা জঙ্গলে যে জমি আছে সেই জমির মালিকানাটা মেইতিরা নিতে পারবে। এই যে বিশাল যে ড্রাগ সাম্রাজ্য হচ্ছে, সীমান্তবর্তী যে জেলাগুলো আছে মায়ানমার সীমান্তবর্তী, সেখানে তো মানে প্রচুর মানে পপি চাষ হচ্ছে, তো ওপিয়াম তৈরি হচ্ছে। তো এই যে সমস্ত জমিগুলো হচ্ছে কুকি এবং নাগাদের, 84% জমি কুকিজোদের এবং 16% হচ্ছে নাগাদের। এইটাতে কিন্তু ল্যান্ডের মালিকানা হচ্ছে তাদের, বিজনেসটা কন্ট্রোল করছে মেইতেইরা। আর এই যে প্রসেসিং ফ্যাক্টরিগুলি, সেটা হচ্ছে থৌবাল এবং বিষ্ণুপুর যে দুটো ডিস্ট্রিক্ট আছে, সেখানে মুসলিমরা এই প্রসেসিং ফ্যাক্টরিগুলিতে কাজ করছে বা নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ একটা সম্মিলিত প্রয়াস চলছে। কিন্তু মেইতিরা যেহেতু জমির মালিক নয়, ফলে জমির নিয়ন্ত্রণ থাকছে অ্যাকচুয়ালি কুকি এবং নাগাদের উপরে। এবার যদি শেষটি যদি হয়ে যায় মেইতিরা, তাহলে সেই জমির মালিকানা তাদের হাতে চলে আসবে। তাহলে কি হচ্ছে, এই যে অর্থনৈতিক যে ভারসাম্যটা এখন আছে ড্রাগ সাম্রাজ্যের, সেটা চেঞ্জ হয়ে যাবে। ওইখান থেকে আসলে সমস্যা শুরু হয়েছে, সেখান থেকে আসলে ভায়োলেন্স হয়েছে। এবং এর ফলে কি হয়েছে, এবার এই যে সাম্রাজ্যটা, তার মধ্যে তো সবাই যুক্ত আছে, প্রভাবশালী সমস্ত ব্যক্তি যুক্ত আছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা নেতৃত্ব যুক্ত আছে, সবাই যুক্ত আছে। ফলে সবার স্বার্থ কিন্তু তার সঙ্গে জড়িত হয়ে গেছে। ফলে সেখানে দেখা গেছে যে আমরা কাকে বাঁচবো আর কাকে বাদ দেবো, সেরকম একটা ব্যাপার চলে এসছে। এমনিতে যে গোল্ডেন ট্রায়াঙ্গেলটা ছিল, আজকের থেকে 15 বছর আগে ট্রায়াঙ্গেলটা ছিল মায়ানমার, থাইল্যান্ড এবং লাওসকে নিয়ে একটা স্বর্ণ ত্রিভুজ ছিল, যেখানে মোটামুটি যে সমস্ত ড্রাগের চাষবাসগুলি হতো, উৎপাদনগুলো হতো, সারা পৃথিবীতে তার মোটামুটি তার 30% মানে এখান থেকেই সরবরাহ হতো। সেটা গত 15 বছরে আস্তে আস্তে মণিপুরের দিকে চলে এসছে। মণিপুর এবং নাগাল্যান্ডের কিছুটা অংশ জুড়ে কিন্তু সেটা অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ পশ্চিম দিকে এসছে সরে। এবং এটা আসার ফলে কি হয়েছে, যে 1200 টাকা পার গ্রাম যেটা পাওয়া যেত আগে, হেরোইন নাম্বার 4, সেটা এখন কি হয়েছে, ওই কি মোরক, থাম মোরক বলে একটা নতুন ভেরিয়েন্ট তৈরি হয়েছে, সেটা 500 টাকা পার গ্রামে পাওয়া যাচ্ছে। ফলে সহজলভ্য হয়ে গেছে। এটা সহজলভ্য হওয়াতে কি হচ্ছে, মার্কেটটা বেশি দখল করে নিয়েছে এই ড্রাগটা। এটা হেরোইনের একটা ভেরিয়েন্ট, এবং সেটার উৎপাদনটা যেটা হচ্ছে, সেই উৎপাদনটা হচ্ছে এখন পর্যন্ত কুকি এবং নাগাদের নিয়ন্ত্রণে আছে। মেইতেইরা তার মার্কেটিংটা করছে, কিন্তু কমপ্লিট নিয়ন্ত্রণ মেইতেইদের কাছে নেই। ওই অবস্থা থেকে এখন নতুন যে পরিবর্তন হবে, অর্থনৈতিক পরিবর্তন হবে, মণিপুরের অর্থনীতি তার উপরই চলছে গত 10-15 বছর সময়। সেখান থেকে এখন যদি এই পরিবর্তনগুলি ঘটে, তাহলে তার রাজনৈতিক যে আমরা এখন যে বিষয়গুলি দেখছি, রাজনৈতিক যে প্রেক্ষাপটটা আমরা দেখছি, তার পেছনে অর্থনৈতিক প্রেক্ষাপটটা হচ্ছে আসল। এবার এই প্রেক্ষাপটের মধ্যে কোনো পরিবর্তন যদি না আসে এবং স্থিতাবস্থা যদি না আসে, মণিপুরের রাজনৈতিক স্থিতাবস্থা আসা খুব কঠিন। কারণ হচ্ছে যে টোটাল যে ড্রাগ সাম্রাজ্য আছে, তার মাত্র 5% অ্যাকচুয়ালি সরকার বলে যে আমরা এটা কন্ট্রোলে এনেছি, আমরা এটা মানে এই যে ড্রাগের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হচ্ছে, মাত্র 5% বলা হচ্ছে যে আমরা সেটাকে সিজ করতে পেরেছি। তো বাকি 95% বাজারে খেলছে না। তাহলে এখানে বোঝার ব্যাপার রয়েছে যে এই যে আপনি বললেন যে অর্থনীতিটা, রাজনীতির পেছনে অর্থনীতি কাজ করছে, তাহলে এই অর্থনীতি যদি কাজ করে, তাহলে সেখানে মণিপুরের চিফ মিনিস্টার, যিনি মানে সদ্য প্রাক্তন চিফ মিনিস্টার বীরেন সিং এর কি ভূমিকা ছিল, এবং বীরেন সিং এর পদত্যাগের সঙ্গে এই প্রেক্ষাপটে বা এই যে ড্রাগসের ব্যবসার সঙ্গে অর্থনীতি কিভাবে চেঞ্জ হতে পারে এবং রাজনীতি কিভাবে স্থির অবস্থায় আসতে পারে? একটা হলফনামা দিয়েছিল ওই যে মহিলা, কি এডিশনাল ডিএসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিলেন নার্কোটিক ডিপার্টমেন্টের,
নার্কোটিক আর যে বর্ডার যে ক্রাইমগুলো আছে সেটা দেখভাল করার জন্য ছিলেন কি থৌবাংজাং বৃন্দা। এই থৌবাংজাং বৃন্দা একটা হলফনামা আদালতে দিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে বীরেন সিং সরাসরি প্রেসার দিয়েছিলেন যে একজনকে ধরা হয়েছিল, কুকি সম্প্রদায়ের একজন নেতাকে, প্রভাবশালী নেতাকে ধরা হয়েছিল, তার সঙ্গে নাকি বীরেন সিং এর দ্বিতীয় স্ত্রী অলিসের একটা রিলেশন আছে, মানে ব্যবসায়িক সম্পর্ক আছে, এবং প্রেসার দিয়ে নাকি তাকে জামিনে মুক্ত করানো হয়েছিল এবং সমস্ত কেসগুলি উইথড্র করানো হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেটা রাজনৈতিকভাবে চলে গেছে, কারণ হচ্ছে ওই মহিলা পরে রিজাইন করে, মানে ওই এডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ পদ থেকে রেজিগনেশন দিয়ে জনতা দল ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। ফলে আবার এটা একটা রাজনৈতিক একটা রং পেয়ে গেছিল। তো ওই হলফনামাটা তখন দিয়েছিলেন এবং উনি আরো কিছু হলফনামা দিয়েছিলেন, হলফনামায় লিখেছিলেন যে কিভাবে আসলে রাজনৈতিক নেতৃত্ব সরাসরি এই যে মানে সমস্ত পুলিশের যে কাজকর্মগুলো আছে সেটাকে নিয়ন্ত্রণ করছে এবং কাকে ধরা হবে কাকে ধরা হবে না এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করছে। তো সেটারও একটা প্রভাব আছে। কিন্তু দেখা গেছে যেহেতু মেইতিরা সেখানে সংখ্যাগরিষ্ঠ এবং বীরেন সিং মেইতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, ফলে ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি ওই ওনাকে সরানো খুব কঠিন ছিল। এখন সেটাই হচ্ছে জানার বিষয়। স্যার আপনার কাছে আসি, এই যে নিজের দলের ভেতরে একটা বিরোধ সৃষ্টি হয়েছে বীরেন সিং এর দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী, তারপর সেটা কেন হলো এবং কিভাবে হলো, এবং সেখানেও কি এই যে অর্থনীতির কথা বলছিলেন, ড্রাগস অর্থনীতির কথা যেটা বলছিলেন, সেটাই কি ফ্যাক্টর নাকি তার পিছনে অন্য কোনো কারণ আছে? এই যে বারবার আমরা অনেক কিছুর মধ্যে গুলিয়ে যাচ্ছে মণিপুরের। না, মণিপুর ইজ বেসিক্যালি ভেরি কমপ্লিকেটেড কেস। রাইট, এখানে ড্রাগস, আচ্ছা, এখানে দেখুন মণিপুরের ইকোনমিটা যেরকম উনি একটা কথা বললেন, আপনি ওনার ল্যান্ড অফ পজিশনটা লক্ষ্য করে দেখুন। কুকিজ বেসিক্যালি দে আর 53%, কুকিজ বলি সরি মেথিজ আর 53%, cookies are basically 24%, cookies or 24%, নাগা 16%, বা এটা উল্টা পাল্টা হতে পারে। তো এটা মোটামুটি, আর বাদ বাকিটা উনি মুসলিম বা অন্য সংখ্যা মিলিয়ে এটা। তো এখন বেসিক্যালি বাট দ্য মিথিস হ্যাভ অনলি 10% ল্যান্ড, দে আর বেসিক্যালি রিসাইডিং ইন এ ভ্যালি এরিয়া, ঠিক আছে। আর মোটামুটি ভাবে 86% বা 90% যে অ্যাডজাসেন্ট যে ভ্যালি বা হিলি এরিয়া আছে এই সবগুলি কুকিজও এবং যারা চীন বা নাগা টাগা তাতে আর বেসিক্যালি ডিসাইডিং। তারা সেখানে তাদের প্রথা অনুযায়ী সেখানে ট্রাইবেলরা যেভাবে বসবাস করে সেভাবে জীবনযাপন করে, এবং ইদানিংকালে যেটা বলছিল যে ওই পপি কালচারও আস্তে আস্তে ডেভেলপ করছিল। আর সেকেন্ডলি মিজোরাম থেকেও মায়ানমার থেকেও কিছু কিছু লোক এদিকে শিফট করেছে, মায়ানমারের দরবারটাও এদিকে কিছুটা এসেছে। তো এখন এটা গেল একটা গেল ল্যান্ডের পজিশন। পলিটিক্যাল কন্ডিশন যদি আপনি লক্ষ্য করে দেখেন, তো তারা 53% লোক, এবং দে আর বেসিক্যালি হ্যাভিং 40 সিটস ইন দ্য অ্যাসেম্বলিতে। তার মানে কি 40 সিট। আবার মিজোরামের যে ইকোনমির কন্ডিশনটা বললেন, তো একটা যে রিপোর্ট হতো ম্যান টু ম্যান ভেরি করে। তো আমি একটা রিপোর্ট দেখছিলাম সেটার মধ্যে 30,000 ওটার যদি ন্যাশনাল ইনকাম হয়, মণিপুরের নিজস্ব ইনকাম হয় 50,000 crore ইজ বেসিক্যালি কামিং ফ্রম দিস ড্রাগস। তার মানে কি ওনার সঙ্গে পাশে মানে একমত যে এটা বেশি, ড্রাগের ব্যবসাটাই প্রচন্ড, ঠিক আছে। এখন কারা সেটাকে কন্ট্রোল করছে? সেকেন্ডলি হলো মিথিদের একটা, এই যে মিথিরা যে এখন এসটি স্ট্যাটাস পেয়েছে, এটাও কিন্তু মনে রাখতে হবে দিস ইজ নট বেসিক্যালি অ্যান আইসোলেটেড কেস। দ্য কেস ওয়াজ বেসিক্যালি বিফোর পার্টিশন, আচ্ছা, ঠিক আছে। ডিউরিং দ্য টাইম অফ 1948 or 49 they were supposed to be included, declared as ST, but they were not. সেটা তো নাকি ওনারাই মানে চাইনি। না সেটা এখন 2012 সালে তো আবার কোর্টে কেস করেছে না। দ্যাট ইজ বেসিক্যালি মানে সেটাকে মানে কতটা সাপোর্ট করবার মতো আমি সেটা আমি মানে ভেরিয়িং রিপোর্ট আছে তাতে। এখন আচ্ছা রয়েছে, কিন্তু এটা তো ফ্যাক্ট যে ওরা এটা 1948 বা 49-এ দে আর সাপোজ টু বি এসটি, বাট they didn't get that status. 2012-তে তারা আবার অ্যাপ্লাই করেছিল, ওই কেসটা চলতে চলতে এসে এখন ইদানিংকালে এটা হয়েছে, ঠিক আছে। এখন যে উনারা যদি এসটি হয় দলের ভিতরে যেহেতু সে আইসোলেশন, না তাহলে এই যে 40 সিটস ফর মেথিস, হ্যাঁ, তাহলে এই 40 সিট যদি মেথির জন্য থাকে তাহলে এই 40 তো মানে মেথির সাপোর্ট তো থাকার কথা ছিল এই বিজেপি, এবং দে আর হোল্ডিং ইট। কিন্তু মজার ব্যাপারটা হলো কি,
তার দলের মধ্যেই তো দেখুন পলিটিক্যাল পার্টিগুলিতে কোনো দলের নেতা সবসময় আনএনিমাস হলেও বেসিক্যালি এটা মেজরিটির একটা ভিউ সব জায়গাতেই আছে, ঠিক আছে। তো বীরেন সিং একবার, বীরেন সিংহেরও কিন্তু বীরেন সিংহেরও একটা ইতিহাস, যদি উনি কি করে এই পলিটিক্যাল লাইফে এসছে উনি যদি লক্ষ্য, তার আগে উনি কংগ্রেসে ছিলেন, উনি কংগ্রেস থেকে তো বিজেপিতে এলেন, তার আগে উনি ডেমোক্রেটিক রিপাবলিকে একটা করতো, নিজেকে এস্টাবলিশ করেছিলেন, সেখান থেকে উনি কংগ্রেসে গেলেন, তারপর আবার বিজেপিতে এলেন, তো বিজেপিতে এসে উনি সিএম হলেন, ঠিক আছে। তো ন্যাচারালি তার ইনসাইড দ্য পার্টি বিজেপি দেয়ার মে বি সাম দোজ হু আর অপোজিং হিম। তো এখন বিজেপি ওনার একটা মনের মধ্যে একটা ব্যাপার দাঁড়িয়েছে, যেটা নাকি মিডিয়া রিপোর্ট বা কিছু কিছু ইলেকট্রনিক মিডিয়া যেটা দেখেছি, তো এই যে মেথিদের উনি মানে বেসিক্যালি প্যারেন্ট হতে চেয়েছেন, ওকে, ঠিক আছে। তার মধ্যে কারণ কি ওদের উনি একটা ধারণা করেছেন, ইফ আই হ্যাভ টু সাইডলাইন দেম, ঠিক আছে, যদি সাইডলাইন করতে হয় তাহলে আই নিড টু বেসিক্যালি ডু সামথিং এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে। তাই এই যে টেপের যে কথা, লিকের কথাটা বলা হচ্ছে, কতখানি সত্য সেটা জানি না, 93% বলেছে যে মানে এগ্রিমেন্ট রয়েছে, তো এই একটা যুক্তি আছে। এবং এটা ফ্যাক্ট যে হি ওয়ান্টেড টু মানে পার্টির ভিতরে নিজের কন্ট্রোলটাকে আরো শক্তিশালী করবার জন্য হি বেসিক্যালি প্লেড উইথ দিস পলিটিক্স, ঠিক আছে। এখন কতখানি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ কি শুনুন, বেসিক্যালি যখন নাকি আন্দোলনটা যখন নাকি ওনার নামে হয়েছে, বীরেন সিংকে সরাবার জন্য তার আগেও বিজেপির নেতৃবৃন্দের কাছে রিপোর্ট গিয়েছিল, কিন্তু বিজেপি সেন্ট্রাল লিডারশিপের কাছে হয়তো বেসিক্যালি দ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ, ফার্স্ট বা সেকেন্ড টাইমে যখন নাকি কখনো যদি আসে আন্দোলন, কাকু ওয়ান্স ইউ মেক সামওয়ান এ লিডার, ওভারনাইট এটা মানে একটা কমপ্লেনের এগেইনস্টে কাকে সরিয়ে দেওয়াটা অত ফাট করে, এটা যে ন্যাচারাল জাস্টিস না, ঠিক আছে। তো দে হ্যাভ অলসো ওয়েটেড, ঠিক আছে। কিন্তু যেভাবে নাকি বেসিক্যালি মণিপুর সিচুয়েশন নিয়ে ন্যাশনালি অত প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে পার্লামেন্টও তা নিয়ে নো কনফিডেন্স মোশন এসছে, বিজেপি সেন্ট্রাল লিডারশিপ মাইট বি মানে ওয়েটিং ফর এ রাইট টাইম টু কল। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে বীরেন সিং এর দলের ভেতরে অন্তর্কোন্দল এবং দলের ভেতরে বিরোধ ছিল, বিশেষ করে বিজেপির ভেতরে অনেক এমএলএরা বীরেন সিংকে পছন্দ করতেন না, বিশেষ করে লাস্ট 15 মাস বা 21 মাস যেটাই বলা হয়। এখন কথা হচ্ছে যে 8 তারিখ যে মিটিং কল করা হয়েছিল, সেখানে এনডিএর শুধু 20 জন এমএলএ সেখানে যোগ দেয়। এর পাশাপাশি এই যে 7 জন এনপিপির যারা এমএলএ, তারা কিন্তু বীরেন সিং থেকে উইথড্র করেছিল, বীরেন সিং গভর্নমেন্ট থেকে কিন্তু উইথড্র করেছিল সাপোর্ট। এবং গতকাল বীরেন সিং রিজাইন করার পর এরা বলছে বিজেপি গভর্নমেন্টের থেকে কিন্তু এনডিএ থেকে কিন্তু সাপোর্ট উইথড্র করেছিল বিজেপি থেকে, বীরেন সিং থেকে। এখন যেহেতু বীরেন সিং নেই, যদি নতুন কোনো মুখ হয় তাহলে আবার কনরেড সাংমার দল আবার সাপোর্ট করবে। না, এটা তো কোয়াইট ওবিয়াস। তাহলে কি আলটিমেটলি আমি যেটা, আমার প্রশ্নটা এই জায়গাটাতে ছিল, আলটিমেটলি এই যে মণিপুরের যে এই যে ভাতৃঘাতী দাঙ্গা বা এই যে কুকিজো, নাগা এবং মেথিদের মধ্যে এই সমস্যাটা, এটা কি তাহলে বীরেন সিংকে কেন্দ্রিক হয়ে গেল লাস্ট অবধি? না দেখুন, ওইখানে তো বীরেন সিং কেন্দ্রিক তো কিছুটা আছে, কারণ এই যে মেথির যে প্রবলেমটা যেটা এসছে, যে ইস্যুটাকে উনি যে ফ্লেয়ার আপ হয়েছে আর কি, এটা হয়তো মানে অনেকটাই হয়তো মানে মিটিগেট হতো। কারণ কি কুকিদেরও অনেকেরই অনেক রকমের ব্যাপার আছে। কুকিরাও যেভাবে নাকি চাইছিল, দেখুন শুনুন, হাইকোর্ট মে গিভেন জাস্ট মানে একটা অর্ডার দিতেই পারে, বীরেন সিং সেটা পাঠাতেই পারে, মানে ওই জানি কয় অফিস অফ দি রেজিস্ট্রার জেনারেল কাছে পাঠাতেই পারে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে পাঠাতে পারে, সেখান থেকে ব্যাপারটা যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, ঠিক আছে। সেখান থেকে যদি কিছু হয় দেখা যাবে। কিন্তু যেভাবে নাকি আমরা দেখলাম, তারপরে মার্চে যখন নাকি হাইকোর্টের অর্ডার বেরোলো, তারপর যেভাবে নাকি কোকিজু বা নাগারা যেভাবে নাকি ইউনাইটেড হয়ে গেল মিথির এগেইনস্টে, তো মানে এভরিবডি মাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই থাকতে হবে, থেকে চিন্তা করা উচিত, ঠিক আছে। সুতরাং আমার মনে হয় এভরিবডি মানে তার মধ্যে ছিল না বলেই আজকে 21 মাস ধরে মণিপুরের এই অবস্থা। ওকে, আমরা এবার একটু ভবিষ্যৎটা দেখার চেষ্টা করি আপনাদের নজরে এবং দর্শক বন্ধুরা যারা সঙ্গে রয়েছেন। মণিপুরে আমরা আলটিমেটলি কি চাই, বা দেশবাসী মণিপুরে কি চায়? দেশবাসী মণিপুরে শান্তি চায়, মণিপুরবাসীরা মণিপুরে শান্তি চায়। সেটা এখন বীরেন সিং এর পদত্যাগের পর সেটা কিভাবে সম্ভব হচ্ছে আগামী দিনে?
মণিপুর আগামী দিনে কি পাচ্ছে? নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে না রাষ্ট্রপতি শাসন পাচ্ছে? এবং কিভাবে সম্ভব হবে? গ্রহণযোগ্যতা তো এখনো সেভাবে দেখা যায়নি অন্য কারোর প্রতি। বীরেন সিং পদত্যাগ করার পরে অন্য কারোর প্রতি যে মানে সংখ্যাগরিষ্ঠের গ্রহণযোগ্যতা আছে সেটা এখনো পরিষ্কার নয়। সেক্ষেত্রে বিধানসভা ওটুট রেখে না ভেঙে হয়তো রাষ্ট্রপতি শাসনও হতে পারে। বিধানসভা ভেঙে দেওয়ার প্রশ্ন নেই, কারণ সেখানে তো ক্ষমতায় আছে এনডিএ মানে বিজেপি। তো সেক্ষেত্রে যারা কেন্দ্রীয় শাসন ক্ষমতায় আছে তারাই রাজ্য শাসন ক্ষমতায় আছে। রাষ্ট্রপতির শাসন মানে আসলে কেন্দ্রীয় শাসনই। তো ফলে সেখানে বিধানসভা ভেঙে নতুন করে নির্বাচন ডেকে আনার তো মানে মতো হঠকারী পদক্ষেপ তো নেওয়ার কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে বিধানসভা না ভেঙে হয়তো রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে, অথবা কোনো মানে কেয়ারটেকার হিসেবে হয়তো বীরেন সিংকে বলা হতে পারে যে কাজ চালিয়ে যাওয়ার জন্য। বীরেন সিং তো এখন এই মুহূর্তে কেয়ারটেকার আছেন, কিন্তু নতুন কোন মুখ কি এনডিএ এর সব এমএলএ কে আবার এখন এই যে কাজ চালিয়ে ব্যাপারটা কিন্তু 1 মাস 2 মাসও চলতে পারে। এমন কোনো নিয়ম নেই যে নির্দিষ্ট এত সময় পরে আর কাজ চালানো যাবে না, এরকম কোনো নিয়ম কিন্তু বা আইন কিন্তু বা বিধি কিন্তু নেই। যে সেক্ষেত্রে কতদিন চালিয়ে যাবে অনির্দিষ্ট। আসলে যে ফাঁকফোকরগুলো আছে আইনের বা সংবিধানের যে বিভিন্ন ফাঁকফোকরগুলোতে ব্যবহার করা হচ্ছে না, আমরা দেখছি তো গত 10 বছর সমানে সমস্ত যে এই যে বিধিগুলো আছে যেগুলি আইন নয় সেগুলিকে ফাঁকফোকর ধরে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে বীরেন সিংকে কাজ চালিয়ে যাওয়ার জন্য হয়তো 1 মাস 2 মাস সমানে ব্যবহার করা হতে পারে। 1 মাস 2 মাস হলো, তারপর যদি নতুন কোনো মুখ্যমন্ত্রী উঠে আসে তাহলে ওনাকে হয়তো মুখ্যমন্ত্রী করা হবে, আর না হলে রাষ্ট্রপতি শাসন করা হবে। বর্তমানে যে দুজন বা তিনজনের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে স্পিকার যিনি কথা, এবং সত্যব্রত সিং এবং খেমচাঁদ সিং বলা হচ্ছে, এবং আরেকজন হচ্ছে শ্রীমতী সারদা দেবী যিনি বিজেপি স্টেট প্রেসিডেন্ট ওখানে মণিপুরে। এখন যদি অন্য কোনো মুখ্যমন্ত্রী আসে তাহলে কি আপনি বা আপনারা সেই যে বাকি যারা বিদ্রোহী, যারা ভেতরে দলের ভেতরে বিদ্রোহী ঠিক নয়, বিরোধ তাদের মধ্যে রয়েছে, তাদেরকে আবার একজোট হতে দেখছেন? মানে দেখা যেতে পারে কি? মানে এখানে আমি যেটা বলুন না, কথা এইটুকুই বলার যে অ্যাকচুয়ালি গ্রহণযোগ্যতা এমন একটা অবস্থায় চলে গেছে যে কে গ্রহণযোগ্য হবে, কুকিদের, নাগাদের এবং যে মেইতেইদের সবার গ্রহণযোগ্য কোনো মুখ যদি থাকে তাহলে তাকেই তো মুখ্যমন্ত্রী করতে লাগবে। এখন আলাদা করে শুধু মেইতেইদের মুখ্যমন্ত্রী বলে কিছু হবে না, কারণ ইতিমধ্যে কুকিরা কিন্তু আলাদা কুকিল্যান্ডের দাবি রেখেছে। কারণ কুকিল্যান্ডের দাবি রাখলেই কি হচ্ছে, তাদের জমিটা অটুট থাকবে। মণিপুর থেকে বিচ্ছিন্ন হয়ে যে আরেকটা রাজ্য তৈরি হয়, কুকিদের রাজ্য তৈরি হয়, কুকিজুদের, তখন কি হচ্ছে এই যে ল্যান্ড দখল করে নেওয়ার ব্যাপারটা আর থাকছে না, এবং এরা অবাধে তাদের যে কাজকর্মগুলি আছে সেগুলি চালিয়ে যেতে পারবে। তো এইটা যদি না হয় তাহলে কি হচ্ছে যে কখনই মানে এই সিচুয়েশনে এই স্ট্যাটাস কোটা কিন্তু অ্যাকচুয়ালি চলতে পারবে না, নতুন কিছু মানে ভারসাম্য তৈরি করতে লাগবে। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যিনি হবেন, যিনি সবার স্বার্থ সুরক্ষিত রাখতে পারবেন এমন মুখ্যমন্ত্রী দরকার, কিন্তু এই মুহূর্তে সেরকম মুখ কি আছে সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন। মুখ্যমন্ত্রী যিনি হোক যদি মণিপুর থেকে না, এখন ব্যাপার হলো আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝতে পারছি, সেখানে ধরুন আমি শুধু কেবলমাত্র এই কুকিদের না, নাগাদেরও তো একটা সমস্যা আছে, নাগাদেরও তো একটা নাগাল্যান্ডেরও তো একটা ব্যাপার আছে, ঠিক আছে। নাগারাও তো বেসিক্যালি দে অলসো বেসিক্যালি মেথি ইস্যুতে, মেথিদের এসটি ইস্যুতে দে আর উইথ দা কুকি, কিন্তু তাদের মধ্যে কুকি এবং নাগার মধ্যে তো মূল লড়াইটা কুকি এবং নাগাদের মধ্যেই ছিল, লড়াইটা কুকি এবং নাগাদের মধ্যেই ছিল। সুতরাং যদি এখন কুকিদেরকে যদি ল্যান্ড দিয়ে ওরা ওদের একটা দাবি হলো সেপারেট অ্যাডমিনিস্ট্রেটিভ একটা দিতে হবে, তো এখন যদি আপনি ওদের জন্য সেপারেট যদি আপনি ছাড়তে চান তাহলে কি হবে? শুধু তো কুকি আছে, নাগা আছে, মিথি আছে, আর মিথিদেরও তো একটা দাবি আছে। মিথিদের দাবি কথা আপনি অস্বীকার করতে পারবেন না। বেসিক্যালি দে আর 53% পিপল, বাট দে আর হ্যাভিং অনলি 10% ল্যান্ড, ঠিক আছে। এখানে তো আচ্ছা মণিপুরকে আমরা শান্ত হতে কিভাবে দেখছি? তাহলে রাষ্ট্রপতি শাসন না, এখন বেসিক্যালি ব্যাপার হলো আগে তিনটে পার্টিকে আগে যেরকম আলোচনায় যখনই ডাকা হচ্ছিল তখন আলোচনাই হচ্ছিল না। এখন দেয়ার মে বি এ সাম ক্যান্ডিডেট হু ক্যান বেসিক্যালি অ্যারেঞ্জ এ টক। ওকে, হ্যাঁ, এখন অ্যারেঞ্জমেন্ট অফ এ টক ইজ ফার্স্ট এসেনশিয়াল, এটাই তো হচ্ছে না, ঠিক আছে। এখন বেসিক্যালি এখানে একটা কথা আছে আমার, যে রাজনৈতিক নেতৃত্বদের কি এই মুহূর্তে সেই প্রভাব আছে যে কুকি বলুন, কুকিজো বলুন, নাগা বলুন বা মেথি বলুন, তাদের যারা এই মুহূর্তে উগ্রপন্থার পথে হাঁটছে বা যারা এই মুহূর্তে ভায়োলেন্ট হয়ে রয়েছে, তারা শুনবে এমন কোন নেতৃত্ব কি আছে? বা এটা যেরকম আছে সঙ্গে আছে, যেটা নাকি ওই যে আপনি বলছিলেন এই যে যারা নাকি ট্রেডার আছে,
ট্রেডারদেরও একটা ভূমিকা রয়ে গেছে সেখানে। তারা কি রাজনৈতিক প্রভাবে কি মানবে কি তাহলে? না, দেখুন, ওয়ান্স ইফ ইউ স্টার্ট এ প্রসেস, ওকে, হ্যাঁ, ব্রেক থ্রু হতে পারে, ঠিক আছে, তবে ইট নিডস এ টাইম। এখানে মণিপুর নিয়ে এটা ওভারনাইট সলিউশন হবে না, আমি পার্সোনালি যেটা মনে করি। হ্যাঁ, তো সুতরাং ইট নিডস এ সাম, এবং আমি পার্সোনালি মনে করি যে সেখানে একজন নতুন কাউকে একটা সুযোগ দেওয়া উচিত। আপনি মানে বিধানসভা আপনি সাসপেন্ডেড করে রেখে দিয়ে সমস্যার সমাধান হবে না, এবং বীরেন সিংকে সেখানে রেখে দিয়ে যদি ইন্টারিম সিএম হিসাবে কয়দিন, 1 মাস 2 মাস লাভ হবে না। সিচুয়েশন উইল গো ফার্দার বিলো দি বেসিক এক্সপেকটেশন। আমরা এই যে 5টা ডিমান্ডের কথা বীরেন সিং যখন পদত্যাগ করে যখন লিখেছে, তার মধ্যে প্রথম যে পয়েন্টটা, এটা খুব তাৎপর্যপূর্ণ, যে মেইনটেইন মণিপুরস টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। এখন এটা কি মানে হুমকির মুখে বলেই উনি কি ওনার ডিমান্ডের 5 প্রথমেই মানে নিশ্চয়ই এটা লিখেছেন? এখন মূল ব্যাপারটা কি হচ্ছে, অর্থনৈতিক বিষয়টা আগেই বলেছি, একটা হচ্ছে পর্দার সামনে, একটা হচ্ছে পর্দার আড়ালে। পর্দার সামনে হচ্ছে মণিপুরের বর্তমান যে যুবকদের যে সমস্যা, বেকার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, আরো যে নানা রকম আর্থিক সুযোগ সুবিধার সমস্যা, সেগুলির একটা সুষ্ঠু সমাধান, সুষ্ঠু ভারসাম্য নিয়ে আসা, এজন্য কাজ করা, অর্থাৎ জনগণের সেবায় সরকার কিভাবে কাজ করছে সেই ব্যাপারটা নিয়ে যাচাই করা, এবং সে ব্যাপারে সবচেয়ে উপযুক্ত মানুষটিকে মুখ্যমন্ত্রী পদে বসানো, এগুলো হচ্ছে পর্দার সামনের বিষয়। আর পর্দার আড়ালে যে নেগোসিয়েশনটা সেটা হচ্ছে যে এই যে প্যারালাল অর্থনীতি চলছে, এই যে নার্কোটিক ইকোনমি যেটা চলছে মণিপুরে, সেটাকে কি করে ভারসাম্যের মধ্যে রাখা যায়, সবাইকে সন্তুষ্ট করে খুশি করে এটা রাখা যায়, সেই ব্যবস্থাটা যিনি করতে পারবেন ইনিই আসলে আসল গ্রহণযোগ্য হবেন। এবার এই দুটো কিন্তু সমান্তরালভাবে চলছে, কারণ মণিপুরের এই ইকোনমিটাকে অস্বীকার করা যাবে না। কারণ আজকে এই যে 70,000 কোটি টাকার যে ইকোনমিটা প্যারালাল চলছে, এটাকে পুরোপুরি শূন্য করে দেওয়া যাবে না। আর শূন্য করবে কারা? অনেকের স্বার্থ তাদের যুক্ত, যারা বলছে শূন্য করব তাদের স্বার্থ যুক্ত, এদের আর নতুন ভারসাম্য দরকার। এখন কি হচ্ছে, অনেকে অনেক কিছুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যখন আমার স্বার্থ পূরণ হচ্ছে না তখন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমার স্বার্থ পূরণ করার জন্য আমি যুদ্ধ ঘোষণা করতে পারি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে সবাইকে সন্তুষ্ট করে একটা ভারসাম্য তৈরি করা, এই যে পর্দার আড়ালে বা এই যে কালো অর্থনীতি যেটা চলছে, সেটা যদি সুষ্ঠুভাবে সমাধান করা যায় এবং নেগোসিয়েশন কমপ্লিট হয়, তাইলে এবার পর্দার সামনে যে বিষয়টা আছে এই বিষয়টা আসবে। সেখানে হয়তো এরকম চুক্তিগুলো হবে, টেরিটোরিয়াল যে ইন্টিগ্রেটেড ব্যাপারটাগুলো আসবে, এডিসি এরিয়াগুলিতে ক্ষমতার বন্টন, অর্থের যে যোগান তার বন্টন, এই ব্যাপারগুলো আসবে, যেটা ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখি, সেরকম মণিপুরের ক্ষেত্রেও দেখব। তো সেগুলো যদি সামনের ব্যাপারগুলি যদি সমাধান হয়, তাহলে বুঝতে হবে পেছনের ব্যাপারটারও সমাধান হয়ে গেছে। অনেকেই বলছেন এই যে অজয় ভাল্লাকে, যে প্রাক্তন হোম সেক্রেটারি, ওনাকে যে রাজ্যপাল করে পাঠানো হয় মণিপুরে, সেটাই প্রথম স্টেপ যে আগামী দিনে আসছে বা রাষ্ট্রপতি শাসন আসছে। না, দেখুন, ব্যাপার হলো সেখানে মণিপুরের একটা সবচেয়ে বড় ব্যাপার হলো, দিস ইজ এ রিয়েলিটি, অ্যাবাউট মোর দেন 70,000 পিপুল আর বেসিক্যালি দে আর মানে হোমলেস কন্ডিশন আছে। ইট ইজ বেসিক্যালি একটা সোসাইটাল প্রেশার আছে না। নো ডাউট হোমস উইজ এ বেসিক্যালি স্টেট অ্যাফেয়ার্স, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আলটিমেটলি তো সেন্ট্রাল গভর্নমেন্টকে এটা ইম্প্যাক্ট করছে না। এবং এতগুলো লোক মারা গিয়েছে, এবং যাতে 21 মাস যাবত একটা প্যারালাইটিক কন্ডিশন চলছে, ঠিক আছে, এটার তো একটা এফোর্ট শুড বি দেয়ার। গভর্নমেন্টকে তো পার্লামেন্টে কথা শুনতে হচ্ছে না। সুতরাং আমার মনে হয় না যে আর সময় দেওয়া উচিত। হ্যাঁ, কারণ টাইম হ্যাজ কাম, যে সাম অ্যাকশন নিডস টু বি টেকেন। কারণ এখন যেটা হচ্ছে সেটা যে বীরেন সিংয়ের কোনো কথাই তো যারা যে কুকিজু বা যারা নাগা আছে, দে আর আনউইলিং টু লিসেন। নিজের দল মেথির একটা লিডারশিপ পার্ট বিরোধিতা করছে। সুতরাং এই জায়গায় যদি ব্রেক থ্রু করতে হয়, তাহলে সাম অল্টারনেটিভ ইজ টু বি টেকেন, আনলেস এন্ড আনটিল বীরেন সিং ইজ উইথড্রন। বীরেন সিংকে তো রেখে দিয়ে কোনো কাজ চলতে পারে না। সুতরাং বীরেন সিং উইল নট স্টে অ্যাজ ইন্টারিম মানে সিএম ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। আমি পার্সোনালি যেটা মনে করি, বীরেন সিং উইল একটু গো। হ্যাঁ, ইয়েস সাম, এবং প্রেসিডেন্সিয়াল নিয়ে এটা হবে বলে আমার খুব বেশি ধারণা নেই। কারণ কি, কুকিজু এবং নাগা যারা আছে, দে আর অলসো নট মানে ইন ফেভার অফ দিস। কারণ কি, আফসার তাদের একটা রেকর্ড আছে একটা, ঠিক আছে। তো সুতরাং এখানে যা কিছু সিদ্ধান্ত পলিটিক্যাল, যেহেতু সিদ্ধান্তটা পলিটিক্যাল, সুতরাং সিদ্ধান্ত ওই ডিসিশনটা পলিটিক্যালি নিতে হবে। এখানে আপনি একটা বাইরে থেকে যদি প্রেসিডেন্সিয়াল আপনি সরকার চালানোর মতো, আমরা কাশ্মীরেও দেখেছি, যেখানেই প্রেসিডেন্সিয়াল, পাঞ্জাব মডেল ছাড়া তো অন্য কোথাও সেটা
খুব বেশি সাস্টেন করেনি, ঠিক আছে। সুতরাং আমাকে আপনি প্রেসিডেন্সিয়াল রুল হলে তাহলে সেটা এখানে লাভদায়ক হবে না। আপনি আমি অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা ছোট্ট এই জায়গাটাতে প্রশ্ন আছে যে আমরা যখন মণিপুর ইস্যু নিয়ে বলছি এবং বীরেন সিং এর পদত্যাগের কথা বলছি, সেখানে বলা হচ্ছিল যে কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল সোমবার অর্থাৎ আজ, এবং সেটার জন্যই যাতে সরকার যদি না পড়ে যায় অনাস্থা দিতে, তাহলে তার জন্য করছে। এখন কথা হচ্ছে যে কংগ্রেস এই পরিস্থিতির মধ্যে কতটা পলিটিক্যাল লাভ নিতে পারবে, কংগ্রেস বা বিরোধী দল বিশেষ করে। লোকসভায় তো কংগ্রেস 2টো আসনে জিতেছিল, সবার ধারণা ছিল যে ওই কুকি বেল্ট যেটা আছে, কুকিজ বেল্টে কংগ্রেস জিতবে আর মেইতেইদের বেল্টে বিজেপি জিতবে, সেরকম ধারণা সবার ছিল। কিন্তু দেখা গেছে আসলে 2টো বেল্টেই, মানে 2টো এরিয়াতেই দেখা গেছে কংগ্রেস জিতে গেছে। অর্থাৎ দেখা গেছে কংগ্রেসের সমর্থন যে কোনো কারণেই হোক ওই জায়গাতে দুই সম্প্রদায়ের মধ্যেই মানে বেড়েছে। এখন এই মুহূর্তে পরিস্থিতি কি আছে সেটা বলা মুশকিল, কিন্তু আমরা দেখেছি লোকসভা ইলেকশনের সময় দুটোতেই কিন্তু কংগ্রেস কিন্তু জয়ী হয়েছে। অর্থাৎ মেইতিদের মধ্যেও দেখা গেছে মেইতি মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মণিপুরে যাওয়া বা রাহুল গান্ধীর মণিপুর নিয়ে কথা বলা বা কংগ্রেসের মণিপুর নিয়ে কথা বলা, ইভেন কি পার্লামেন্টে যেটা বলছিলেন, সেক্ষেত্রে তো মানুষ শান্তিপ্রিয় মানুষ, তো আসলে এই যে অর্থনৈতিক স্বার্থ বা রাজনৈতিক স্বার্থগুলোর বাইরে গিয়েও এই যে অশান্তির যে বাতাবরণ, যাতে স্বাভাবিক জনজীবন নষ্ট হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য আরো যে মূল সমস্যাগুলো আছে সেগুলি সমাধান হচ্ছে না, বরং সেগুলি সংকট আরো বেড়ে যাচ্ছে। ওই জায়গা থেকে কিন্তু কুকি সম্প্রদায় হোক, মেইতেই সম্প্রদায় হোক, নাগা সম্প্রদায় হোক, প্রত্যেকে কিন্তু সাধারণ মানুষ মুক্তি চাইছে। তার এই যে আমরা এতক্ষণ বলছি যে মণিপুরের প্যারালাল ড্রাগ সাম্রাজ্য আছে, এগুলো আছে, তার মানে এই নয় যে সমস্ত মানুষই তাতে বেনিফিটেড, ঠিক আছে। সবসময় কিছু লোকই বেনিফিটেড হয়, বাকিরা হয়তো তাতে কর্মী হিসেবে নিয়োজিত হয়, কিন্তু আলটিমেটলি দেখা যায় মূল লাভটা তো অল্প কিছু লোকে নিয়ে যায়। কিন্তু এই যে ভায়োলেন্স চলছে, এই যে জেনোসাইড চলছে, এই যে সমস্ত 70,000-এর ওপর লোক মানে বাড়ি ছাড়া গৃহহীন হয়ে আছে, তো এই যে শরণার্থী আছে, ফলে এই যে আনরেস্টটা সেটা কিন্তু ভুক্তভোগী করছে বিভিন্ন সম্প্রদায়ের, সমস্ত সম্প্রদায়ের মানুষকেই, এবং তার থেকে কিন্তু মানুষ মুক্তি চাইছে, এবং এই মুক্তি চাইছে বলে তারা কিছু অল্টারনেটিভ খুঁজছে। এবার সেই অল্টারনেটিভ কংগ্রেস দিতে পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের প্রশ্ন, কিন্তু মানুষ যেহেতু এই চক্করের মধ্যেই আছে, ফলে দেখা যাচ্ছে যে ভাবছে যে এই মুহূর্তে যে এস্টাবলিশমেন্ট আছে, এই মুহূর্তে যারা আছে ইনকামবেন্ট, যারা মানে তাদের দিয়ে আর হচ্ছে না, ফলে আমরা কিছু চেঞ্জ চাই। এই চেঞ্জের জায়গা থেকে কংগ্রেস ফায়দা তুলতে পারে কিনা সেটা হচ্ছে পরের বিষয়। যেহেতু বিধানসভা নির্বাচন এখনো আরো 2 বছর বাকি, 27-এ বিধানসভা নির্বাচন হওয়ার কথা, এই মুহূর্তে সেভাবে কংগ্রেসকে বা বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি যাচাই কিভাবে করবে সেটা অন্য বিষয়, বিধানসভায় অনাস্থা প্রস্তাব ছাড়া। বাকি আপনার কি মনে হয়? না ভাই, এটা এখানে একটা যে কোনো একটা কোথাও যদি এরকম সামাজিক আনরেস্ট চলে দীর্ঘদিন যাবত, সেটা গভর্নমেন্টের এগেনস্টেই যায়, স্টেট গভর্নমেন্টের যে রানিং গভর্নমেন্ট থাকে তার এন্টি এস্টাবলিশমেন্টই যায়। সুতরাং লোকসভা নির্বাচনে মণিপুর থেকে যেটা হয়েছে, ইট ওয়াজ অন দ্য এক্সপেক্টেড লাইন, ঠিক আছে। সুতরাং আমার মনে হয় বীরেন সিংকে পদত্যাগ করতে বলার কথা বলিয়ে বা পদত্যাগ যে প্রসেসটা যেটা, এটা এখন বেসিক্যালি বিজেপি নেতৃবৃন্দ শুড কোর্স কারেক্ট আমার মনে হয়। আচ্ছা, হ্যাঁ, দে শুড টেক দ্য টাইম, ঠিক আছে। কারণ কি দে বেসিক্যালি এজ দে আর ইন দি অ্যাসেম্বলি, সরকার তো ওদেরই আছে, তো এখন দে শুড ওয়েট এন্ড সি অ্যান্ড দে শুড ট্রাই টু কোর্স কারেক্ট। বীরেন সিং এর যে সমস্ত জায়গাগুলো ছিল যার জন্য কুকিরা আসতে চাইছিল না বা কথা বলতে চাইছিল না, বা মেথিদের যে সমস্ত দাবি আছে, যতখানি এটাকে বেসিক্যালি কোর্স কারেক্ট করার কথা, কিন্তু এখানে বীরেন সিং তো শুধু একা নয়, বীরেন সিং এর লবিও তো নিশ্চয়ই রয়েছে। ওরা কতটুকু এই কোর্স কারেক্টে সহযোগিতা করবে সেটাও একটা প্রশ্ন। না দেখুন, এখন বেসিক্যালি এই যখন এই সিদ্ধান্তটা আজকে 21 মাস পরে নিয়েছে, তার মানে কি বীরেন সিং এন্ড হিজ লবি হ্যাজ বিন গিভেন এ সাফিসিয়েন্ট টাইম, এবং এটা তো পরিষ্কার। কারণ কি ডিসেম্বরের শেষ দিকেও বীরেন সিংকে ওইখানে গন্ডগোল হয়েছে, এবং কালকে যখন নাকি রিজাইন করতে যাচ্ছে তখনও কতগুলো এসএলআর, কতগুলো অস্ত্র লুট হয়েছে, ঠিক আছে। সুতরাং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বেসিক্যালি মানে একদম উঠে গিয়েছিল, ঠিক আছে। একটা বিষয় আচ্ছা বলো না, তো এখন আমার মনে হয় না যে মানে যারা নাকি বিজেপির তার অন্তর যে মানে দলীয় ব্যবস্থা যেটা,
সেখানে নিশ্চয়ই খোঁজ খবর নিয়েই মানে, পার্টি সিদ্ধান্ত okay, চলো, নিয়েছে। আবার নতুন করে ভাবতে মানে শুরু করেছে এবং এবং সবাই আবার নতুন করেছে, করে করেছে নতুন এবং করে কোনো কোর্সে একটা বিষয় সংযোজন করতে চাই, আজকে যদি নর্থ ইস্টের কোনো স্টেট না হয়ে ভারতের অন্য কোনো জায়গার কোনো স্টেট যদি হতো, তাহলে কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব অনায়াসেই কিন্তু আরো আগে এই পদত্যাগটা করে নিতে পারতো। যেহেতু নর্থ ইস্ট রিজনের একটা বিশেষত্ব হচ্ছে এখানে এথনিসিটি বা এথনিক সেন্টিমেন্ট অনেক বেশি আছে, সেখানে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র থেকে কোনো চাপিয়ে দেওয়া যায় না কোনো সিদ্ধান্ত। সেখানে এই যে জাতিগত যে মানে সেন্টিমেন্টটা সেখানে একটা প্রবলভাবে থাকে, সে নাগাল্যান্ড হোক, মেঘালয় হোক, মণিপুর হোক, মিজোরাম হোক। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই সিদ্ধান্তগুলি চট করে নেওয়া যায় না। সেক্ষেত্রেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এখানে সময় লেগেছে, অন্য জায়গায় হলে সময় লাগতো না, সঙ্গে সঙ্গেই সরিয়ে দিতে পারতো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কোর্স কারেকশনের যে ক্যাপাসিটি, সেটা বিজেপি আরএসএস এর কোর্স কারেকশনের ক্যাপাসিটি অন্য যে কোনো সংসদীয় দল থেকে অনেক অনেক বেশি তারা এই কাজটা করতে পারে ভালোভাবে। সেক্ষেত্রে দেখা গেছে যে তারা অনেক সময় ড্যামেজ কন্ট্রোল করে নেয়। যেমন আমরা এবারও দেখেছি যে লোকসভা ইলেকশনে হরিয়ানা বা মহারাষ্ট্রে রেজাল্ট খারাপ হয়েছিল, কিন্তু ওরা যেভাবেই হোক, যে প্রক্রিয়াতেই হোক, কোর্সটা কিন্তু কারেকশন করে এবং রেজাল্টটাকে নিজেদের পক্ষে নিয়ে গেছে। ফলে মণিপুরের ক্ষেত্রে ড্যামেজ কন্ট্রোলের ব্যাপারটা ওরা শুরু করেছে, এখন সেটা কতদূর ফলপ্রসূ হয় এটা আগামী দিনে আমরা বুঝতে পারবো। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আছে প্রতিবাবু আপনাকেও ধন্যবাদ, সঞ্জয় স্যার আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, মণিপুর হিংসায় এখন পর্যন্ত আপনারা সবাই জানেন 250 জনের উপর মানুষের মৃত্যু হয়েছে, প্রায় 60,000-এর উপর মানুষ ঘর ছাড়া, গৃহহীন, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে। কিন্তু এন বীরেন সিং এর পদত্যাগের পর এবার মণিপুর শান্ত হয় কিনা সেদিকে নজর গোটা দেশের নয়, গোটা বিশ্বে চোখ রাখছি আমরাও। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবরের জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।